মাসুদ ভাই, আমি যখন আপনারা আসবেন তখন একভাবে ব্যাপারগুলি নিয়ে ভাবতে থাকে, আমাদের গবেষক দল প্রশ্ন একরকম তৈরি করতে থাকে, কিন্তু পুরো ব্যাপারটাই একটু অন্যরকম হয়ে গেছে গত 2-3 দিনের ফেসবুকের স্ট্যাটাস এবং পাল্টা স্ট্যাটাসে। আমি যদি প্রথমে মাহফুজ আলম সাহেবকে ধরি, মাহফুজ আলম সাহেব প্রথমে একটি স্ট্যাটাস দিলেন যে তিনি একটি সার্কেলের সবাই দুর্নীতিগ্রস্ত, একজন শুধু বাদ থাকলে কি হবে, একটি নতুন দল, তিনি স্পষ্টত দুর্নীতির কিছু কথা বললেন, পরে আবার এটি চেঞ্জ করলেন। এই ঘটনাটা হয়েছে আবার আরেকজন উপদেষ্টার সহযোগী বা সাবেক উপদেষ্টার সহযোগী, অর্থাৎ নাহিদ ইসলামের সহযোগী কিনা রিয়াদ, যিনি ধরা পড়েছেন, তার হয়ে টাকা তোলেন কিনা সেটার জন্য। আজকে আবার নাহিদ ইসলাম একটি পোস্ট দিলেন যেখানে তিনি সাদিক কায়েম অর্থাৎ শিবিরের যিনি সভাপতি ছিলেন তাকে ঘিরে জুলকার নায়ন সাহের ষড়যন্ত্র করছেন, এই করছেন। জুলকার নায়ন সাহের আবার বললেন যে এইটার জন্য এটা। আমরা আসলে মানে আমি 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 সোশ্যাল মিডিয়ার এই কথাগুলি থেকে মানে একটাকেও আমি সত্যি ভাবতে চাই না, কিন্তু আমার বন্ধুরা বলতেছে যে সবগুলি সত্যি। মানে নাহিদের অভিযোগ সত্যি, জুলকার নায়ন সাহেবের বিরুদ্ধে অভিযোগ সত্যি, জুলকার নায়ন সাহেব যেটা নাহিদের বিরুদ্ধে বলতেছেন সেটা সত্যি, মাহফুজ আলম যেটা বলতে চেয়েছেন সেটাও সত্যি। আপনি কি মনে করছেন মাসকাত ভাই? আপনি যদি আমাদের একটু বলেন। আমি কিন্তু আপনাকে দেখতে পাই, আপনি সীমান্তের শেষ ফাঁড়ির মতো আপনি তাদেরকে একেবারে নিরঙ্কুশ এবং কোনো রকম ছাড়া সমর্থন দিয়েই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, এবং অন্যদেরকে আপনার তীক্ষ্ণ লেখনী দিয়ে সমালোচনা করেই যাচ্ছেন। মানে আপনার চোখে যে তারা এখনো অনেক একই রকম আছে, ভালো আছে বা সে থাকতে পারলো, আপনি আমাকেও একটু শিখিয়ে দেন, কারণ আমিও ওদেরকে ভালোই দেখতে চাই। মানে এটা আপনি একটু আমাকে একটু যদি শেখান। আমি একই প্রশ্ন নিয়ে ডক্টর জাহেদকেও বলতে চাই। ডক্টর জাহেদের সঙ্গে আমার আসলে অনেক আলাপ হয়েছে। আমি একটু লম্বা ভূমিকা দিচ্ছি কারণ আমার কাছে এই মুহূর্তে মানে এই রিসার্চ টিম যে প্রশ্ন তৈরি করে দিয়েছে আমাকে, এই প্রশ্নগুলি আমার আর করতে ইচ্ছা হচ্ছে না। মানে এটা হয় না। আপনারা যদি একটু বলেন, কারণ ডক্টর জাহেদের সঙ্গে আমার আলাপ হয়েছে, আমি দেখেছি যে ডক্টর জাহেদ এই যে শেখ হাসিনাকে যেতেই হবে, শেখ হাসিনাকে যে একদিনও রাখা যাবে না, আমি বরং প্রস্তাব করেছিলাম শেখ হাসিনা ছুটিতে চলে যাক, যেহেতু যাইতে চাইতেছে না। এইটা নিয়েও ডক্টর জাহেদ আলাদা অনুষ্ঠান বানাইছেন যে খালেদ মহিউদ্দিনের এই কথা বলার এখতিয়ারই করতে আসলো। মানে হি ওয়াজ সো এবং আমি কার টাকা খাচ্ছি, হাসিনাকে রক্ষা করতে চাচ্ছি কিনা, এরকম ইঙ্গিত তিনি দিয়েছেন। হি ওয়াজ দ্যাট সিরিয়াস। কিন্তু এখন ডক্টর জাহেদের মানে হাসিনাকে তো যেতেই হতো, কিন্তু যেই পথে গেছে সেই পথ, এটা নিয়ে একটু আপনাদের কথা আমি একটু শুনতে চাই। আমি প্রথমে জনাব মাসকাত হোসেন আপনার কাছ থেকে একটু শুনবো, তারপর একটু ডক্টর জাহেদকে শুনি। মাসকাত ভাই, সরি আমি একটু ডিটেইলড একটু বড় কথা বলে ফেললাম। ধন্যবাদ খালেদ। আমার জন্য আজকে এই অনুষ্ঠানটা খুব একটু উপভোগ্য, কেননা আমি সেই শেখ হাসিনার সময়ের যে আশাভঙ্গের দিনগুলো, যে বিষাদের সময়গুলো, যখন কোথাও আলো খুঁজে পেতাম না, তখন অন্তত ওই ডয়চে ভেলেতে খালেদের অনুষ্ঠানে ফ্যাসিজমের বিরুদ্ধে কিছু প্রশ্ন তোলার উদ্যোগ দেখতাম, এবং জাহেদের যে ইউটিউবে আলোচনা, সেখানে এমনকি উনি যে টকশোগুলোতে যেতেন সেখানেও এই ফ্যাসিজমকে চ্যালেঞ্জ করার উদ্যোগগুলো ছিল, যে কারণে আমার সামনে এই দুজন মানুষ একটু আশার আলো জ্বালতেন খুব অন্ধকারের মধ্যে। সে কারণে খুব ভালো লাগছে। এখন আমরা সবাই তো আসলে মোটামুটি একটু পড়াশোনা করেছি। আমরা ধরুন কথায় কথায় রুশ বিপ্লব, ফরাসি বিপ্লবের কথা বলতে পছন্দ করি। আমরা বিশ্বের নানা জায়গার অভ্যুত্থানেরও অভিজ্ঞতা আমাদের আছে। সুতরাং বাংলাদেশ যেরকম একটা জায়গায় ছিল, সেখান থেকে ধরুন 36 দিনের একটা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে হয়তো ফ্যাসিজমকে তাড়ানো যাবে, কিন্তু তার প্রেক্ষিতে 5 অগস্ট সন্ধ্যা থেকে একটা দোজক বেহেশতে পরিণত হবে, এরকম কল্পনা বা ইউটোপিয়া তো থাকার কথা না। আমাদের কারোরই সেরকম কোনো প্রত্যাশা ছিল না। কিন্তু আমার কাছে কেন জানি 5 অগস্ট সন্ধ্যা থেকেই মনে হয়েছে যে ধরুন যে মানুষেরা কিন্তু মোটামুটিভাবে 15 বছরের স্ট্যাটাস কোর সঙ্গে একটা সম্পর্ক, মানে সুন্দর সম্পর্ক ছিল তাদের, মানে তাদের ভালোই লাগতে শুরু করেছিল। হ্যাঁ, তারা মন্দের ভালো মনে করতো আওয়ামী লীগকে, সে কারণে কোথাও একটু অসুবিধা হলে একটা উন্মত্ত ষাঁড়ের সামনে বলতো যে এই গরু যা না, মানে খুব মৃদু করে শান্তিনিকেতনী ভঙ্গিতে বলতো। তাদের আমি 5 অগস্ট সন্ধ্যা থেকে যেরকম প্রতিবাদী কণ্ঠস্বর শুনতে পেলাম, আমার কাছে মনে হয়েছে যে ডেমোক্রেসির ইন্ডেক্সে আমরা আসলে ওই সন্ধ্যাতেই গণতন্ত্রের একটা সূচক ছুঁতে পেরেছি, যে এই যে মানুষগুলো যারা একেবারেই প্রতিবাদের ধারে কাছে ছিলেন না, তারা প্রতিবাদী হতে পারছেন, তাহলে নিশ্চয়ই দেশের পরিবেশের কিছুটা পরিবর্তন হয়েছে। আর এখন এই ক্রেডিট গোজ টু হুম, এটা নিয়ে বাংলাদেশে একটা সমস্যা আমাদের সবসময়ই রয়েছে। আপনি মুক্তিযুদ্ধের পরে দেখবেন যে এখানে কার কতটা অবদান, তা নিয়ে নানান রকম জটিলতা তৈরি হয়েছে। আর এর ডিটেলে যাব না, আমরা জানি।
সুতরাং এই যে জুলাই বিপ্লব বলি আমি, এটাকে যদিও আপনারা অভ্যুত্থান বলেন এবং কেউ কেউ আন্দোলন বলে প্রায়, তো এটার পরে ক্রেডিট গোজ টু হুম নিয়ে আমি বেশ কিছুটা অস্থিরতা দেখেছি। আমার কাছে না একটা জিনিস যেটা মনে হয়েছে যে এই যে কিশোররা যারা তাদের জীবন দিতে দাঁড়িয়ে গেল, আপনি গুলি করলে একজন মারা যাচ্ছে, বাকি 9 জন দাঁড়িয়ে থাকছে, এই ছেলে মেয়েগুলো ছিল কি, এরা ছিল ফুটবল মাঠের খেলোয়াড়। আর গ্যালারিতে যারা ছিলেন তারা হঠাৎ 6 অগস্ট সকাল থেকে এসে ইতিহাস রচনা করতে শুরু করলেন এবং সেখানে কার কতটুকু স্টেক ছিল সেটা কাঁটা চামচ দিয়ে কেটে কেটে নিতে শুরু করলেন। এই জিনিসটা না আমার কাছে শৈশব থেকে আপত্তিজনক। মানে এর মধ্যে ছোটবেলায় আমার অবশ্যই একটা প্রশ্ন আছে, এর মধ্যে কি ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা ইনক্লুডেড? ডক্টর ইউনূসকে যেহেতু এই তরুণ তরুণীরাই পছন্দ করে এনেছেন এবং উপদেষ্টারা যেহেতু বিভিন্ন আলাপ আলোচনার মাঝ দিয়ে এসেছেন, তাদেরকে আমি সরাসরি এর মধ্যে ফেলতে চাই না, কিন্তু দৃশ্যত তো সেটাই মনে হয় যে তরুণদের একটা বিপ্লব হয়ে গেল, তারপরে ঠিক আছে বাবারা তোমরা এখন ক্লাসরুমে চলে যাও, আমরা আবার দেশটাকে দেখে নিচ্ছি, এরকম একটা ব্যাপার। কিন্তু মাসুদ ভাই আপনি আমাকে ওই জায়গাটা একটু ধরায় দেন। আপনি তরুণদের বিপ্লব বা তরুণদের বিদ্রোহী হওয়ার অংশে আপনি ঠিকই বলছেন, মানে ওদের বিদ্রোহ, মানে আমরা এখানে যে 3 জন আছি, আমি গালিও খাই প্রতিদিন যে আপনারা 3 জন তো একই পক্ষের লোক। তো আমি আসলে একই পক্ষের লোক নিয়েই করি, আরেক পক্ষের লোক তো এখন পাওয়া মুশকিল, কারণ আমরা তো পুরো বাংলাদেশ একই পক্ষে ছিলাম। কিন্তু ওই তরুণরা যে বিপ্লবটা করলো, বিপ্লবটা আসলে কি জন্য করছিল? বিপ্লবটা কি করছিল হাসিনা যে 16 বছর ধরে দুঃশাসন চালাইলো, যেটার মধ্যে ওরা এসে এখন আমারে জিজ্ঞেস করে আপনি 16 বছর কই ছিলেন, এই 16 বছর কই ছিলেন, মানে আমরা কথা কইতে কইতে মুখ দিয়ে তখন ওরা একটাও আসে নাই। এবং হাসিনা যদি ভুল না কইরা ওই যে ওই কোর্টের ওই রিটটা অ্যাকসেপ্টেড না হইতো, চাকরি লয়ে হবে একটা জিনিস না হয়তো, ওরা তো এইবারও আসতো না। তো এদেরকে আমার তরুণ বন্ধুরা আমাকে দেখে ভুল বুঝবেন না, এরা শেষ পর্যন্ত দাঁড়ায় ছিল, এদেরকে স্কলারশিপের মোহ দেখানো হয়েছে, টাকা দেখানো হয়েছে, এরা যায় নাই, কিন্তু এরা কি ট্রিগার করলো একটা চাকরি নিয়ে? এই 17 বছর ধরে আর কিচ্ছু হয় নাই। এই 16 বছরে অন্যায়ের পর অন্যায় হয়ে গেছে, আমরা চিল্লাইতে গলা ভাঙ্গা ফেলছি। ওই সময় ওরা আসলো না কেন? এরাও এখন বিএনপি রে বলে, জামাত রে বলে, জাহেদ রে বলে, মাসকাওয়াত রে বলে, ওরা কই ছিল? ওদের সোনালী সময়টা ওরা কাদের দিল? ব্যাপারটা হচ্ছে যে দেশে ধরেন এইচটি ইমামের মতন একজন বয়স্ক মানুষ, উনি ছাত্রলীগের মিটিং এ গিয়ে বলেন যে তোমরা রিটেন পর্যন্ত দাও, ভাইভাটা আমরা দেখে নিব। এবং যেটা হয়েছে যে 2009 থেকে 2023 পর্যন্ত যা রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে তারা আবার খানিকটা ফেডারেশন নিটসের মতো চিন্তা করতেন যে তাদের বিশুদ্ধ আওয়ামী রক্ত দেখে নিতে হবে। কত আপত্তিজনক একটা চিন্তা। তো সেই জায়গায় ধরুন আমাদের দেশের যে ছেলেমেয়েরা যাদের সাধারণ পরিবার থেকে আসে, যাদের সেরকম অ্যাফ্লুয়েন্স নেই, তাদেরকে তো একটা কিছু করে খেতে হবে। এবং সেইখানে আপনি জানেন যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর কতটুকুই বা বিকশিত হয়েছে, সেগুলো এখনো মুদি দোকানের মতন করেই চলে, যে মানে আপনি হায়ার অ্যান্ড ফায়ারের কোনো নিশ্চয়তা নাই। অন্যদিকে সরকারি চাকরি একটা চাকরি যেটা পেলে যেটার মধ্যে শেখ হাসিনারে 10 বার সালাম দেওয়া যায়, শেখ হাসিনারে 10 বার সালাম দেওয়া যায়। মাসুদ ভাই আমাদের দর্শকদের তো এগুলি জানা উচিত। এই সরকারি চাকরিটা আপনি করছেন, যখন মনে হয়েছে আর করতে পারবেন না, করবেন না, করেন নাই। আমি কিছুদিন করছি নালায়, জাহেদ ওইটার মধ্যে যাই নাই, এখন গিয়ে অগরে চাকরি দেয়, পরীক্ষা দেয়। সরকারের হলো আমলা শাসন সব খারাপ, শুধু সরকারি চাকরিটা ভালো, এইটা হলো একজন আন্ডারস্ট্যান্ডিং। যেই চাকরির মধ্যে গিয়ে আপনার 10 বার ওই প্রধানমন্ত্রীর স্লোগান দিতে হয়, ওই প্রধানমন্ত্রীর জন্য বই লিখতে হয়, ওটা ভালো, ওইটা হয়ে গেল বিকল্প। সে এসটিমাম কইছে তো যে ছাত্রলীগদের চাকরি দিব, স্বর্ণখনি তো না, ছাত্রলীগের জন্যই তো চাকরি ঠিক আছে না। কিন্তু যে সমাজে দেখেন ব্রিটিশ সেরেস্তাদার বা মুন্সি হলে, বা ধরুন পাকিস্তানের কেরানি হলে, আপনি বাংলাদেশ আমলে এসে আপনাকে অভিজাত পরিবারের লোক বলা হচ্ছে। কাজে বাংলাদেশে যেহেতু একটা মনের মধ্যে একটা কাস্ট সিস্টেম রয়ে গেছে যে আমাকে খুব অভিজাত হতে হবে, ওই সম্ভ্রান্ত মুসলিম পরিবারের লোক হতে হবে, পথ তো একটাই, আপনাকে সিভিল সার্ভিসে যেতে হবে, স্যার হতে হবে। স্যার ডাক শোনার যে আকুতি আমাদের সমাজ মানুষে, সেখানে আপনি আগে বয়স্কদের সমালোচনা করেন, তারপর তাদেরকে দেখেই তো এই স্বপ্নগুলো তাদের মধ্যে জারিত হয়েছে এই তরুণদের মনে। তারা কোত্থেকে এই স্বপ্নের দৈর্ঘ্য এত ছোট হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে স্বপ্নের দৈর্ঘ্যটা এইভাবেই বিনির্মাণ করা হয়েছে। আচ্ছা মাসুদ ভাই, এই পর্যায়ে আমি শুধু এই কথা বলি যে ঠিক আছে, তাও আমি ধরে নিলাম, মানে আমার যে আন্দোলনটা যৌক্তিক ছিল, হঠাৎ করে আইসা 30% মুক্তিযোদ্ধার মানে পুত্রকন্যা পর্যন্ত না, সেটা পুত্রকন্যা বয়স মানে কি বলে জানি, পোষ্য কি এক শব্দ বাইর করছিল, পোষ্যরাও হবে, মানে যারা আছে তারা হবে। এটা সাংঘাতিক একটা ডিসপ্যারিটি, এটা আমাদের সবারই এটা প্রতিবাদ করা উচিত। ওরা এটার ভিকটিম, ওরা তো করবেই, আমি এটা। কিন্তু তারপরে তো একটা 5 আগস্ট হইল, ওদের আত্মত্যাগের বিনিময়ে হইলো, ওরা রাস্তায় থেকে গুলি খাইয়া একটা মহিলা আরেকটা না গিয়েই হইলো। কিন্তু আসলে আমরা ধইতে দেখলাম এমন একটা জিনিস যেটা আমাদের মনের ইচ্ছা ছিল, কিন্তু তারপরে কি হইলো?
মানে এটা 1 বছর হয় নাই, আমরা কেন, মানে আপনি বাদে আপনি এখনো ইমান ধরে রাখছেন, আমাদের ইমান নষ্ট হয়ে গেছে। এই ইমানটা নষ্ট হওয়ার মানে কি, মানে এই দোষ কি আমাদের? মাসুদ ভাই যদি একটু বলেন যে মানে এই গত 1 বছরে আপনার যদি একটা রিপোর্ট কার্ড দিতে হয়, মানে কি হইতেছে আপনি আমার বলেন, মানে যেগুলো আমরা মুখ দিয়েও বাইর করতে চাই না, কিছু হইলে দেখেন পুরান বন্দোবস্ত এটা দেখায়। 2006 সাল পর্যন্ত ধরেন চাঁদাবাজিটাও যে লেভেলে ছিল, সেখানে একজন রাজনৈতিক কর্মী সারা জীবন চাঁদাবাজি করে এই 2-3 কোটি টাকা হলেই বাস যথেষ্ট। কিন্তু শেখ হাসিনার সময় এসে আপনার পিয়নের 400 কোটি টাকা, তারপরে আপনার নিজের মুখে সংবাদ সম্মেলনে বলে দিয়েছে সভাপতির 1000 কোটি টাকা। না মাসুদ ভাই, আমার 400 কোটি টাকা তো প্রবলেম নাই, এটা যে একটা গর্বের বিষয়, এটা যে একটা সংবাদ সম্মেলনে বলা যায়, এবং আমরা সাংবাদিকরা বসে বসে যে এটা আবার শুনলাম, মানে এইটা না একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড, মানে এটা আসলে একটা স্বাভাবিক দুনিয়া ছিল না আসলে। ওটা নিজের মুখে এটা বলছে যে আমার পিওনেরই চাষ। তা আপনি বুঝতে পারছেন যে 2009 সালে যার কাঁচা বাড়ি, তার 2015 সালে প্রাসাদ, যে ঘড়ি ছিল না হাতে তার হাতে রোলেক্স ঘড়ি, চুলে জেল দিয়ে সুইমিং পুলে সাঁতার কাটছে। তো আপনি এই যে জীবন, সেটা তো তরুণদের, আমি বললাম না স্বপ্ন, ওই একটা হচ্ছে বিসিএস এর স্বপ্ন, একটা হচ্ছে চাঁদাবাজি করে কমিশন খেয়ে আপনার এরকম হেলিকপ্টারে চড়ার স্বপ্ন। এইটা তো সমাজের মধ্যে আসলে সমাজটা এমন ভাবে নষ্ট হয়ে গেছে, এটাকে আপনার তো রিপেয়ার করতে হবে। সব দোষ আপনি যদি তরুণদের উপরে দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। মাসুদ ভাই, আমি আপনার কাছে আসবো, আমি শুধু প্রশ্নটা করে রাখি, হ্যাঁ সমাজ নষ্ট হয়ে গেছে, নষ্টটা রিপেয়ার করতে হবে, তো রিপেয়ার করার জন্য আমরা নষ্টদের কাছেই দিব। আপনি এখনই তাকে নষ্ট বলে একদম, আমি 1 বছরের মধ্যে লেখা দিব যে এটা নষ্ট, এর চেয়ে বেশি প্রমাণ দরকার। আমি তো বললাম আপনার ইমান অনেক শক্ত, এত শক্ত ইমান কোথায় পাইলেন আপনি? আপনি আমার এটা দেখেন, আমার ইমান ভাই, আপনি খালি উপদেষ্টাগুলির নাম বলেন, ওই যে কবিরা বলে না থোকা থোকা নাম, একটা একটা করে আপনি নাম বলেন, একটা একটা করে আপনি কীর্তি বিবেচনা করেন, এবং 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 আপনি ইউনূস সাহেবকে ইনক্লুড করে আপনি কীর্তি বিবেচনা করেন, কিন্তু একটা একটা করে আপনি বলেন বইলা, আপনি আপনার খাতায় যদি পাস করে, সত্যি সত্যি আমি ধরে নিলাম যে আমিও এটারে পাস করাই দিব, আপনার খাতা আপনি পাস করাই দেন। মাসকাত ভাই, আমার মনে হয় আমরা একটু ডক্টর জাহিদকে শুনে আসি। আচ্ছা আমরা একটু ডক্টর জাহিদকে শুনি। ডক্টর জাহিদ, তো আমি একই প্রশ্ন, একই আলোচনার জায়গায় যাইতে চাই। আমি এরপরেও যে শুধু লিখিত প্রশ্নগুলি করব, এই আলোচনাগুলি এখন আপনি করেন জাহিদ ভাই। ধন্যবাদ। আমি মাসকাত ভাই কয়েকটা ইস্যু নিয়ে কথা বলেছেন, আপনি জিজ্ঞেস করেছেন, সেটা নিয়ে আমার কয়েকটা অপিনিয়ন একটু ছোট ছোট করে একটু আগে দিয়ে নেই। ডক্টর ইউনূস যে ক্রেডিট দেওয়ার প্রশ্নে অন্য যারা করছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় অভিভাবক হিসেবে আমরা যাকে এনেছিলাম, ক্রেডিটের ব্যাপারে কিন্তু তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন, এবং ইটস আ ব্লান্ডার। আমাদের নিশ্চয়ই মনে আছে, প্রথম ছাত্ররা নিয়োগকর্তা বলেছেন দ্যাটস ফাইন, ছাত্ররা তাকে ডেকেছেন, কিন্তু উনি ইউএনজিএ তে গিয়ে যেন মাহফুজ আলমকে, আমরা মাস্টারমাইন্ড শব্দটা কমনলি বলি, কিন্তু তিনি ব্যবহার করেছিলেন দ্য ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট। তার মানে উনি দুটো কাজ করলেন, একটা মুভমেন্টের পেছনে যদি ব্রেইন থাকে একজন, তার মানে ইট ওয়াজ আ প্ল্যান্ড মুভমেন্ট। এই প্ল্যান্ড মুভমেন্ট, এটাও একটা খুবই ভয়ঙ্কর ইন্টারপ্রিটেশন। আমাদের এই দেশ সম্পর্কে ডক্টর ইউনূসের আসলে খুব ধারণা নেই, আই এম সরি এফ বলার জন্য। শেষ মুহূর্তে ওনাকে যদি শেখ হাসিনা খুবই হয়রানি না করতেন, উনি গ্লোবাল পার্সোনালিটি, উনি সারা দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গেছেন, কিন্তু ওনার উচিত ছিল এই খবরগুলো নেওয়া। ওনাকে কেউ ফিট করেছে, ফর গড সেক, এবং কে ফিট করেছে সেটাও বলতে পারি, ইটস আ পাবলিক ডকুমেন্ট। প্রেস সেক্রেটারি উনি 8 অগস্ট মাহফুজ আলমের সাথে একটা ছবি দিয়ে ক্লিয়ারলি ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট কথাটা লিখেছেন, এবং কিভাবে মাহফুজ আলম একা এই জিনিসটা অর্গানাইজ করেছে, ওই স্ট্যাটাসটা এখনো আসছে, আশা করি যে কেউ দেখতে পারেন। সো এই ঘটনাগুলো ঘটেছে, এবং এই ঘটনাগুলো ঘটাটা আসলে প্রবলেম তৈরি করেছে, এবং উনি নিশ্চিতভাবেই একজন কিভাবে কৃতিত্ব দিলেন, এই মুভমেন্টে কিভাবে হলো, কিভাবে একটা চাকরির জন্য মুভমেন্ট এই জায়গায় এসে ঠেকলো, ওনার এগুলো জেনে শুনে সবকিছু তথ্য নিয়ে আসলে বলা উচিত ছিল, এবং উনি যখন ওই জায়গায় দাঁড়িয়ে কথাটা বলেন, এটা সংকট তৈরি করে। নাম্বার 2 হচ্ছে তাদের উপরে যে এক্সপেকটেশনের কথা। খালেদ ভাই প্রশ্ন করেছিলাম, ওদের সোনালী সময়টা কাকে দিল। আচ্ছা, আমি ওই বিসিএস পরীক্ষা প্রসঙ্গে বলি, এটা নিয়েও প্রচুর শোরগোল হচ্ছে, আমি কেন ওখানে গেছি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমার এক্সপেরিয়েন্সের কথা যদি বলি, এটা যে কেউ জানেন, আমি এই এক্সপেরিয়েন্সের কথা বলার সূত্রেই ওই তথ্যটা দিয়েছিলাম। সবার চয়েস একদম ইনভেরিয়েবলি, 1 হচ্ছে প্রশাসন, 2 হচ্ছে পুলিশ, আর 5% হবে না, 1-2% হবে ফরেন ক্যাডার ফার্স্ট। আচ্ছা, আমরা খেয়াল করি, আমি এই দুটো ক্যাডারকে আবার বিসিএস এর সব চাকরি থেকে আলাদা করতে চাই, কারণ এই দুটো ক্যাডারই শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছিল। খেয়াল করুন, প্রশাসন, আমি তার মানে তারা এমন একটা চাকরির পার্ট হতে চেয়েছে যে রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসাবে রাতের ভোট করেছিল শেখ হাসিনার জন্য, যে শেখ হাসিনার হয়ে পিটিয়ে, গুম করে, খুন করে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে পুলিশ ক্যাডারে। আমি একদিন একটা টিভি টক শোতে, আমার সাথে এবি পার্টির ফুয়াদ ভাই ছিলেন, সাথে হান্নান ছিলেন, তবে হান্নানকে এভাবে বলছিলাম ওই শোতেই অন রেকর্ড,
যে হান্নান যদি বিসিএস এর পুলিশ হতো, যদি চাকরি হয়ে পল্টনের ওই থানায় যদি তার পোস্টিং থাকতো, হান্নান যদি রাস্তায় থাকতো, সেদিন ফুয়াদ ভাই যদি ওখানে একটা রাজনৈতিক কর্মসূচি আসতো এবং নির্দেশ থাকতো যে এই মিছিল এই সমাবেশ ছত্রভঙ্গ করো, হান্নান ফুয়াদ ভাইকে পেটাতেন রাস্তায়। ইজন্ট ইট? এটাই তোর চাকরি। তার মানে আমাদের তরুণরা শেখ হাসিনাকে সার্ভ করার চাকরি, এবং যে দুটো চাকরি, অন্য ক্যাডার গুলো ঠিক অতটা সরাসরি সরকারকে ক্ষমতায় রাখার সাথে জড়িত না, যে দুটো ক্যাডার তার সরাসরি ক্ষমতা রাখার সাথে জড়িত তারা ও দুটোতে যেতে। কিন্তু ডাক্তার রহমান, জি। আমি মানে আলোচনাটার ইয়ার জন্য আপনার মনে হয় না যে ওরা বিএনপি মডেলটা নিছে? 2018 সালের যে ইলেকশনের মধ্যে যে ইলেকশনটা খারাপ হয়েছে, এই খারাপ কথাটা আমরা বিএনপি নিতে কোয়াইতে আমার মনে আছে যে আমার জীবন বেড়ে গেছে। তারা 36 ঘন্টা পরে না কতদিন পরে গিয়া তারা প্রেস কনফারেন্স করছে, তারপরে নিজেরাকে জয়েন করছে। টু মাই আদার সারপ্রাইজ, আমি যখন তাদের জানতে চেয়েছি যে তারা আপনারা দিকে জয়েন করলেন কেন, আমরা ভিতরে গিয়েও শেখ হাসিনার বদনাম করতে চাই, সেই জন্য আমরা এটা করছি। তো হান্নান মাসুদরাও তো ভিতরে গিয়া না পিটায়, আপনি কেমনে জানেন? ওরা তো বিএনপি মডেলও নিতে পারে, না পিটায় শেখ হাসিনারে ভয় দেখাতে পারতো যে আমরা এসেছি, এখন তোমাদের এখন সাবধান হতে হবে। আপনার প্রথম যে বিএনপির কথা বলেন, আমি নিজেও খুব অবাক হয়েছি। বিএনপি তার ইতিহাসে যতগুলো ডিজাস্টারাস ডিসিশন নিয়েছে তার মধ্যে এটা অবশ্যই একটা। কিন্তু যেটা হয়, একটা এমপি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, একটা সরকারি চাকরি যখন কেউ করতে যায় তাকে আসলে ওই অর্ডার গুলো পালন করতে হয়। ধরে নিলাম চাকরি করতে করতে কোনো এক সময় তারা ইউএনও হলেন, আফটার সাম ইয়ার্স তারা মানে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হবেন, শেখ হাসিনা আবারও চুরি করবেন, তার পক্ষে তো সম্ভব ছিল। ডাক্তার রহমান, তাহলে আপনি আমার এতজন বন্ধুরে চাকরির থেকে বাদ দিলেন কেন? এতজন বন্ধুর বিরুদ্ধে মামলা দিলেন কেন? এতজন বন্ধুরে কেন আপনি বাইর করলেন যে এরা ডিসি থাকা অবস্থায় এই বদমাশিগুলি করছেন? শেখ হাসিনা কইলে কোন ডিসির কোন মাথা যে সে কিছু একটা আমি 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 বের করলাম, কারণ হচ্ছে এটা আপনি আমার থেকে অনেক ভালো জানেন, সেটা হচ্ছে ওনারা প্রজাতন্ত্রের কর্মচারী, ওনারা শেখ হাসিনার ক্যাডার না, এবং বেআইনি কোনো কিছু করার জন্য তার রেসপন্সিবিলিটি শুধুমাত্র তার। আমি একটা জিনিস কোট করি, যেমন ধরুন এক্সট্রাজুডিশিয়াল কিলিং হচ্ছে, কোনোদিন কোনো যিনি হাতে এক্সিকিউট করেছেন কোনোদিন তিনি বলতে পারেন না যে প্রধানমন্ত্রী আমাকে বলেছে বলে এই গুলিটা আমি করেছি, বা কাস্টোডিয়াল টর্চার, এটাও বেআইনি ব্যাপার। এটার দায় তাকে এককভাবে নিতে হবে, আমরা তাকে এই কারণেই শাস্তিগুলো দিচ্ছি। তো আমি যে কথাটা বলছিলাম খালেদ ভাই, আপনি যে আশাহত যতটা হয়েছেন, আমি আসলে এতটা আশাহত হই নাই। আমার ঈমান আসলে আগেই ছিল। আপনি ঈমান রাখছিলেন, মাসকাত ঈমান ধরে রাখছেন, আমার ঈমান আগেই ছিল না। আমি যে তরুণরা এই রকম জায়গা থেকে উঠে এসেছে, এবং আমি একমত মাসকাত ভাইয়ের সাথে একেবারেই, এই রকম পচে যাওয়া একটা সোসাইটি যেটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স আছে, আমি কথাটা ইদানিং রিপিটেডলি বলছি, এখন এই করাপশন, এই রকম দুর্বৃত্তায়ন আমাদের কালচারের পার্ট হয়ে গেছে। খেয়াল করুন, আমরা কি এই প্রশ্ন এই দেশে করি? আপনি অনেকদিন দেশে আসেন না, মাসকাত ভাই আসেন না, কিন্তু আপনি নিশ্চয়ই খবর রাখেন, আমাদের সমাজে কি কোনোদিন আমরা এই প্রশ্ন করি, একটা ছেলে বিসিএস চাকরি পেলো বা সরকারি 3rd 4th ক্লাস গ্রেডের চাকরিও যখন পায়, রাতারাতি তার একটা গাড়ি হয়ে যায়, রাতারাতি তার একটা ফ্ল্যাট হয়ে যায়, আমি ন্যূনতম কোনো প্রশ্ন দেখি না, বরং আমরা প্রত্যেকে চাই আমার সন্তানটাকে ওখানে হাজির হোক। সো এই যখন অবস্থা, সেই তরুণদের সামনে যখন, আমি আবারও বলছি সব তরুণ করাপ্ট হবে না আমি তাই মনে করি না, এটা উল্লেখযোগ্য অংশ হবেই নি, স্ট্যাটিস্টিক্যাল যে প্রবাবিলিটি আছে সেটা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য, কোনো সন্দেহ নাই। তো সেই তরুণের সামনে যখন এরকম অবারিত সুযোগ আসে, ইটস দ্য সেম থিং। বিসিএস চাকরি হয়ে আপনি ঘুষ খান আর চাঁদাবাজি করেন, এর মধ্যে আলাদা কিছু নাই, বরং কম বয়সে তারা অনেক মানে 1-2 কোটি খাওয়ার জন্য তো বিসিএস এর যে জায়গায় যেতে হতো, কম বয়সে তারা সেটা দেখে ফেলছে। তো এটা করবেন তো ডাক্তার রহমান, আমি শুধু বোঝার জন্য, যেহেতু আপনি এগুলি কাছে থেকে বিশ্লেষণ করেন, আমি দেশে সর্বশেষ গিয়েছিলাম 2024-এর ইলেকশনটা যখন হয়েছে, তো সুতরাং আমিও একটু আমার কাছে কিন্তু পরে মনে হয়েছে যে এই কথাটা হয়তো ঠিক। তারা যে আন্দোলনটা করতেছে সেটা একটা চাকরিকে ঘিরা না, 2019 সালের পর থেকে তারা সংগঠিত হইতেছে, সেটা যদি চাকরি হোক, নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন হোক, এমনকি আমার ঝাড়ু দেওয়ার অধিকারও হোক, এরকম একটা কিছুকেও যদি তারা জাতীয় আন্দোলনে পরিণত করতে পারে, তারা আসলে আলটিমেটলি আন্দোলনটা করতেছিল শেখ হাসিনাকে ফেলে দেয়ারই। এতে তাদের সবচেয়ে বেশি সহায়তা করছে শেখ হাসিনা নিজে, কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে যেগুলিতে তাদেরকে আসলে সাহায্য করা হয়েছে তাদেরকে। তো আপনার কাছে কি এইটা এরকম মনে হয় না যে আসলে চাকরিটা না, তারা আসলে সংগঠিত হইতেছিল একটা কমন কজকে ঘিরা, যেটাতে তারা আসলে শেখ হাসিনাকে ধাক্কা দিতে পারে? আমি মনে করি না। তাদের অনেকের ভেতরে এই ইচ্ছা ছিল না তা বলছি না। আমি আমার রিটেন ডকুমেন্ট আছে, আমি অনেকগুলো কলামে এটা লিখেছি, আমি আমার ভিডিওতে বলেছি, আমি বাংলাদেশে তিউনিসিয়া মডেলের একটা ঘটনা ঘটবে, আমি সেটা একদম ক্লিয়ারলি বলেছি। কারণটা হচ্ছে মানুষ ক্ষুব্ধ হয়ে আছে। আপনি চাইলেও আসলে এগুলো যে অর্গানাইজ করে করাতে পারবেন নট নেসেসারি, আপনার প্ল্যান থাকতে পারে একটা অংশের, এটা আমি দ্বিমত করছি না, কিন্তু আসলে এটা হোক বা অন্য কারো নেতৃত্বে, ধরলাম ওরা না, অন্য কেউ সামনে আছে, মানুষ যদি সামহাউ এটা ট্রাস্ট করতে পারতো যে এটা হবে, এবং শেখ হাসিনার ওই ব্রুটালিটি যদি যোগ না হতো, অন্য ক্ষেত্রে যদি হতো, তাহলে অন্য কেউ করলে এটা হবে। মানে বুয়াজিজির আগুন দেওয়ার ঘটনায় আসলে কি হয়েছিল, সমাজে বছরের পর বছর যে ক্ষুব্ধতা মানুষের মধ্যে তৈরি হয়েছিল সে আসলে নেমে গেছে, ঠিক এই ঘটনা ঘটেছে। সুতরাং এটা তাদের কারো চিন্তা থাকতে পারে, কিন্তু তারা পরিকল্পনা করে এমন একটা কিছু ঘটাতে পারবে, কারণ এর মধ্যে শেখ হাসিনার অনেকগুলো কাজ, শুধুমাত্র তার একটা উক্তি না। যেমন ধরুন, আমি প্রায় বলি 16 তারিখ যদি সাইদ মারা না যেত এবং সেটা যদি ভিডিও না থাকতো, আমি এটা একটু যোগ করতে চাই। ধরুন আমরা একটা বর্ণনা পড়লাম যে একজন নিরস্ত্র তরুণকে পুলিশ গুলি করে হত্যা করেছে, তার দুহাত প্রসারিত ছিল, কিছু আসতো যেত না আমাদের কাছে, হয়তো আর বাকি 5টার মৃত্যু হতো। 5টার মৃত্যু বিরাট সংখ্যা, কিন্তু সাইদের ভিডিওটা আমরা যখন দেখলাম, একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একজন তরুণ এই করছে, পৃথিবী নড়ে গেছে। আমি ভারতের মিডিয়াকে দেখছি, তখনও ভারতের মিডিয়া অবাক হচ্ছে যে কিভাবে এই ঘটনা বাংলাদেশে ঘটতে পারে। সো এই ঘটনাগুলো সব যুক্ত হয়েছে, সেজন্য কোনো পরিকল্পনা করে আসলে এটা হওয়া সম্ভব ছিল না, কারো চিন্তা হয়তো ছিল। কিন্তু ওই যে বললাম যে আমাদের মধ্যে বছরের পর বছর যেহেতু ক্ষুব্ধতা তৈরি হয়েছিল, বারুদ
মুড তৈরি হচ্ছিল একটা ট্রিগারিং কোনো না কোনো পয়েন্ট। আপনি কিছুদিন আগে আমাকে একটা শোতে ভয়েস অফ আমেরিকাতে আমার একটা ইন্টারভিউ 1 জানুয়ারি কোট করেছিলেন যে 1 বছরের বেশি টিকবে না, এরকম একটা মন্তব্য। আমি সেটা বলেছিলাম মূলত এই কারণে, এবং একটা যোগ করি 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় এই ধরনের একটা প্রবাবিলিটি তৈরি হয়েছিল, মানুষ নামার, কিন্তু মানুষ নামে নাই। আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে ওই সময় অর্থনীতি তুলনামূলকভাবে ভালো ছিল, অথচ তখন কিন্তু পেটানো হয়েছিল স্কুলের বাচ্চাদের, তারপরেও কিন্তু আমরা মাঠে নামি নাই ওইভাবে। কিন্তু পরবর্তীতে 24-এ এসে আমাদের সব সমস্যা তো থাকলোই, কিন্তু ফাইনালি যেটা হয় ইকোনমিক ক্রাইসিস, একটা মা যখন তার বাচ্চার ডিম অর্ধেক করে ফেলে একটার জায়গায়, একটা মানুষ যখন মাছের কাঁটা কিনে খায়, একটা মানুষ 3 ঘন্টা দাঁড়ানোর পর যখন পিসিবি ট্রাকের পণ্য 2 ঘন্টার পর দেয়া জানে শেষ হয়ে গেছে, এই ক্ষুব্ধতাগুলো যুক্ত হতে থাকে। সো 24-এর এইটা কোনো না কোনো একটা পয়েন্টে কোনো না কোনো একটা ইস্যু দিয়ে বেরোতো। এখন এটা পরিকল্পনা করে কেউ ঘটাতে পারবে না, এটা ঘটে গেছে এবং তারা সামনে ছিল। আজকে আপনার কাছে একটা নতুন কথা শুনলাম ইমানের প্রসঙ্গে, ইমানটা ভালো হয়েছে এই 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 এটা কারণ হচ্ছে আপনি বলছিলেন যে আপনি ইমানই রাখেন নাই, এই কথা কি ঠিক? এই কথা তো মনে হয় আপনি এখন আমার থেকেও অন্য আরেকটু নেতিবাচক জায়গা থেকে কি বলতেছেন, কারণ আপনি তো মানে কোনো আশা এদের জন্য রাখেন না, এটা আমার মনে হয় নাই। মানে প্রথম 2-3 মাস তো অবশ্যই মনে হয় না। মানে আমি যদি বলি 2024 আমি হ্যাঁ একদম আমি প্রথম থেকে কি করেছি একটু বলি। মানে আমি পার্সোনাল লেভেলে অনেক কথা বলতাম, আমি চেয়েছি একটা সরকার তৈরি হয়েছে, তরুণরা আসুক। মানে আমার কোনো একটা ভিডিওতে বলা আছে এরকম যে আমি খুব চাই, বা একটা কলাম আছে এনসিপি যেদিন প্রথম তৈরি হয়েছে সেদিন আমি লিখেছি বা বলেছিও, একটা বিশ্লেষক হিসেবে যদি দেখি এই দলটার কোনো ভবিষ্যৎ আমি দেখি না, আমি বলেছি। কিন্তু আমার ভেতরে চাওয়া হচ্ছে এনসিপি অসাধারণ দল হিসেবে গড়ে উঠুক। কারণ বাংলাদেশে আমি যেহেতু একজন সেন্ট্রিস্ট মানুষ, বা আমি আমাকে সোশ্যাল ডেমোক্রেট হিসেবে পরিচয় দিতে পছন্দ করি, বাংলাদেশে বিএনপির বিকল্প হিসেবে একটা ইসলামিস্ট প্রধান শক্তিতে পরিণত হোক। কিন্তু ডক্টর রহমান, এইখানে আমার একটা অবজারভেশন আছে আপনার নিয়ে, সেইটা হচ্ছে যে আপনি কিন্তু একটা ভালো এনসিপি চাইছেন। সেই এনসিপিটা কেমন জানেন? এটা ছোটদের বিএনপি, মানে জামাত হবে না, অনেক বাম হবে না, কথা শুনবে তো একটা বিএনপি তো আছে, আপনি একটা ছোটদের বিএনপি তো চাইছেন মনে হয়, সেই জন্য এনসিপিটা আপনার খুব বেশি ভালো লাগে নাই আমার মনে হয়। আমি খুব ছোট, আমি বলি আমার কথা, আমার খুব ছোটদের বিএনপি না চেয়েছি তাও না। এখন এটা আমার পলিটিক্যাল আইডিওলজির কথা বলি, ইন্টারেস্টিং ডিবেট এটা। 5th আগস্টের পরে একটা জিনিস হচ্ছিল যেটা নিয়ে আমি সমানে অ্যালার্মিং দিয়ে গেছি, সেটা হলো আমরা ইডিওলজিক্যাল ডিবেটে অনেক ঢুকে গেছি। আমি এই কথা রিপিটেডলি বলেছি, যখন আমরা ইডিওলজিক্যাল লাইনে আমাদের পলিটিক্সকে সাজাবো, এটা জনগণের জন্য ক্ষতি এবং বিএনপির জন্য সুবিধা। আমি বিএনপির লোকজনকে সামনাসামনি এই কথা বলি, তখন হয় কি আমাদের ওয়েলফেয়ারের আলোচনা কমে যায়, আমরা জনগণের জন্য কি করব, আমাদের গভর্নেন্সের আলোচনা চলে যায়। বিএনপি বিশ্বাস করেন আগামী নির্বাচনে যদি একটা রাইটিস্ট ফোর্স দাঁড়ায় তার সাথে কম্বাইন্ডলি, তখন দেখা যাবে আসলে বিএনপি জাস্ট ওই পয়েন্টেই একটা বিরাট অংশের ভোট পেয়ে যাবে। যদি রাইটিস্ট আসছে তাকে ঠেকাও, পরবর্তী নির্বাচনেও যদি বিএনপি গুড গভর্নেন্স না দেয়, করাপশন করে, ভালো নির্বাচনের কথাই বলছি, মানুষ মনে করবে বিএনপিকে ভোট দাও। আমার মনে হয়েছিল এই ইডিওলজিক্যাল ডিবেট গুলো সরিয়ে রেখে, যেমন মধ্যপন্থা সেন্ট্রিস্ট পলিটিক্স তো একটা স্পেকট্রাম, কেউ যদি সেন্টার লেফট হয়, কেউ সেন্টার রাইট হোক, বা কেউ লিবারেল হোক, সেটাও একটা স্পেকট্রাম, সবাইকে আবার হুবহু একই হইতে হবে তা তো না। না কিন্তু ডক্টর জাহেদ, এটা একটা ইন্টারেস্টিং, মানে আপনি আপনার একটু খেয়াল করেন, আজকে না হইলো 5 বছর পরে খেয়ালটা কিরকম, আপনি যেরকম একটা রাজনীতি, একটা রাজনৈতিক ব্যবস্থা বা যেরকম একটা সরকার দল আপনি চিন্তা করতেছেন, হয় না সব রাস্তায় রোমের দিকে যায়, আপনার সব যুক্তি কেন জানি মানে বিএনপির দিকেই যাইতেছে। মানে বিএনপি যেরকম, মানে এইটা এই যে মাসকাত ভাই হাসতেছেন, হাইসা জাহিদ ওইটা হাসছে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনি ডক্টর জাহিদ রহমান আর জনাব তারেক রহমান হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল যে ডক্টর জাহিদ রহমান যে চাপটা আসলে সরকারের উপরে রাখতেছেন, আমি সক্রেটিসের কথা ধার করে কইতে চাই যে সে ডাসপোকার মতো, বা সক্রেটিসের কথা বলে অন্য তার ছাত্ররা যে কথা বলছে সেইটা না হইয়া বরং এটা যেন বিএনপিরই একটা বিনির্মাণ করতেছে, এটা আমার মনে হয় এবং অনেকের মনে হয়। অনেকের আরো কি মনে হয় জানেন ডক্টর জাহেদ? অনেকের মনে হয়, আরো মনে হয় হচ্ছে ডক্টর জাহেদ, আপনি যে এখন বিসিএস ভাইবা নিতেছেন, আপনিও কোনো না কোনো ভাবে একটা লোক যথেষ্ট পরিমাণে বিএনপি, মানে সেটা কিন্তু বিএনপি না, আপনার মনে কিছু প্যারামিটার আছে। সেই প্যারামিটারটা হচ্ছে যে আপনি কি যথেষ্ট পরিমাণ ডানপন্থী, আপনি কি মৌলবাদী, আপনি কি যথেষ্ট পরিমাণ বামপন্থী, আপনি কি আওয়ামী লীগের প্রতি সফট, এগুলি বাদ দিয়া এটা ভালো, মানে এটা হিজবুত তাহরির না, হিজবুত তাহরির না, মানে হিলফুল ফজলে চড়া ভালো ছাত্রের একটা বিএনপির খোঁজে আপনি আছেন কিনা ডক্টর জাহেদ? এটা আপনি একটু 1-2 কথা যদি বলেন, আমি একটু মাসকাত ভাইয়ের কাছে যাই। না হ্যাঁ বলবো নিশ্চয়ই। আমি একদম প্রকাশ্যে একটা কথা বলেছি, এটা নিয়েও প্রচুর ডিবেট হয়েছে। সেটা হচ্ছে আমি এরকম একটা কথা বলেছিলাম যে এই মুহূর্তে, বাক্যটা আগে বলি, অনেক পত্রিকা এটার ফটো কাট করে ছেড়ে দিয়েছে, আমার বিস্তারিত কথাটা সেখানে ছিল না, অনেকে পড়েননি, যে এই মুহূর্তে বিএনপি ছাড়া আমাদের কোনো গতি নাই। আমি এটা আবারও এখানে বললাম, কেন বললাম? আমরা দল করতে হবে নট নেসেসারি, কিন্তু আমাদের প্রত্যেকের পলিটিক্যাল ইডিওলজি আছে। আমি রাজনীতিকে কেমন দেখতে চাই, বাংলাদেশের ভবিষ্যৎ কার হাতে থাকুক আমি চাই, সেটা নিয়ে আমার একটা চিন্তার জায়গা আছে। আমি যদি গ্রসলি এটুকু বলি সহজভাবে বোঝার জন্য, আমি যদি একজন সেন্ট্রিস্ট মানুষ মনে করি, বাংলাদেশে এই মুহূর্তে উল্টো দিকে আরেকটা রাইটিস্ট ফোর্স, আমি একদম এক্সট্রিম রাইটের কথা বলছি না, যে রাইটিস্ট ফোর্স গুলো, এটা নিয়ে আমার ডিবেট আছে, আমি সময় থাকলে বলবো, এটা নিয়ে আলাপটা করছি, যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে, ধরুন আমি নাম বলছি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে বলে দাবি করে বলছি, আমি পরের সুযোগে এটা নিয়ে কথা বলবো, যে তারা আবার শরিয়ার কথাও বলে কায়েম করবেন, কোনো মানব রচিত আইন থাকবে না বলছে, সেটা আবার কিভাবে ফিট ইন করে যে ডিফারেন্ট ডিবেট। কিন্তু এই
আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে আমার খুব স্পষ্ট অবস্থান আছে। আমি ভারতের বিজেপির বিরুদ্ধে এত কথা বলেছি, আমার ইউটিউব চ্যানেল কিন্তু ভারতে অফিসিয়ালি বন্ধ করা হয়েছে। রাইট। অফিসিয়ালি আই গট আ মেইল। আপনি- সো আমার একটা নীতিগত অবস্থানের জায়গা আছে। এমনকি আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ, আমি প্রথম আলোতে কলাম লিখেছি Right. যে আমরা বলছি যে বাঙালি জাতীয়তাবাদ দিয়ে আমরা আমাদের বিভেদ ছড়াতে পারবো। আমি বলছি স্টিল এটা একটা আইডেন্টিটি এবং এটা অন্যকে এক্সক্লুড করে। সেই কারণে আমি মনে করছি শর্ট টার্মে আমরা যারা মধ্যপন্থী মানসিকতার মানুষ, সেই কারণে আমার মনে হয় এই বিএনপি ছাড়া শর্ট টার্মে একটা অল্টারনেটিভ আমি যেরকম চাই তৈরি হওয়ার আগ পর্যন্ত দিস ইজ দ্য অনলি অপশন আমার মনে হয়। আপনার মধ্যপন্থা এবং বিএনপি নিয়ে মানে এটা হয় কি জি। মানে ঠিক টেলিভিশন লাইভ আলোচনার বাদে আমরা যদি দর্শকদের উপস্থিতিতে এইটা নিয়ে আমার আপনার এই স্পেসিফিক কিছু কথা বলার আছে, আপনারই শুধু না, মানে বিএনপি মধ্যপন্থা দল কিনা, বিএনপি আসলে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে, একটা মধ্যপন্থা দলের বাংলাদেশের প্রয়োজনীয়তা এবং এটা নেতৃত্ব আসলে বিএনপি দিতেছে কিনা, কেন এনসিপি এর থেকে দূরে সরতেছে, আমাদের কখনো সুযোগ হলে আমরা একটা দর্শকদের মানে একটা হ্যাঁ, নিশ্চয়ই, আমি খুব আগ্রহী, আমি খুবই আগ্রহী। এটা নিয়ে আমার জি, কিছু আমি প্রশ্ন আছে। আমি একটু মাসকাত ভাইয়ের কাছে যেতে জি। চাই। তো মাসকাত ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি দর্শকদের কাছে একটু জানতে চাইছিলাম একটা প্রশ্ন, সেটা হচ্ছে এরকম যে রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে থাকলেও জুলাই সনদ ও ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করার বিপক্ষে বিএনপি। প্রিয় দর্শক, আমরা জানতে চেয়েছিলাম যে দলটির অবস্থান সঠিক বলে মনে করেন কিনা। শতকরা 37% মনে করছেন যে দলটির অবস্থান সঠিক, মানে বিএনপির অবস্থান সঠিক। শতকরা 63% মনে করছেন যে সঠিক না। 45,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। আমি একটু মাসকাত ভাইয়ের কাছে যাই যে মাসকাত ভাই, আমি এবারের প্রসঙ্গটা আনতে চাই যে একটা আইডেন্টিটি পলিটিক্সের প্রসঙ্গ আসলে ডক্টর জাহেদ তুললেন। আমাদের কথা হইল আইডেন্টিটি পলিটিক্সটার কথা আপনি বাদ দেন, আমরা যদি খালি আইডেন্টিটির জায়গায় আমরা থাকি, তাহলে আমরা কেন এই যে এনসিপিকে কখনো সাংঘাতিকভাবে আমাদের মনে হইতে থাকে যে একটা দলের পক্ষে, মানে এটা যদি জামাত ইসলামী হয় বা ইসলামী পন্থী একটা রাজনীতি হয় সেটার দিকে তারা অনেক বেশি ঝুঁকে আসে, যদি এটা হেফাজত ইসলামী হয় তাদের লোক ওখানে গিয়ে আসে, তারা এটা সেটা বলতেছে সবগুলি জায়গায়। আবার কখনো কখনো তাদের দলের আহ্বায়ককে আপনি চিন্তা করে দেখেন, আজকে নাহিদ ইসলামের যখন উনি ফেসবুক স্ট্যাটাসটা দিয়েছেন তখন বোধহয় খুব সকাল হয় না আমার এখানে, আমি এখন ঠিক মনে করতে পারছি না আমি কখন স্ট্যাটাসটা দেখলাম, আমার মনে হয় আমি খুব সকালে দেখছি। আমি খুবই চিন্তা করতে থাকলাম যে নাহিদের মতো বিচক্ষণ একজন রাজনীতিবিদ কেন সাদিক কায়ুম সমন্বয়ক নন, কেন শিবিরের ক্রেডিট এখানে ছিল না, এইটা এরকম ওনাকে এত বেশি করে লিখতে হচ্ছে। আপনি কি এই জায়গার আইডেন্টিটিটা আমাদের একটু বুঝাই দিবেন, মানে এনসিপিকে আসলে কি প্রমাণ করতে হইতেছে? এই জিনিস কিন্তু মাহফুজকে দিয়েও আমরা দেখছি, হাসনাত আব্দুল্লাহ সাহেবকে দিয়েও দেখছি, সার্জিস আলম সাহেবকে দিয়ে দেখছি, মানে আপনি জানেন, মানে আমাদের দর্শকরাও জানেন, আপনি যদি একটু আমাদের বলতেন যে এই আইডেন্টিটিটা কি আসলে এনসিপি বুঝাইতে চাইতেছে দর্শকদের। আমি একটু দর্শকদের আগ্রহের জায়গা বলে রাখি, দর্শকদের মূল আগ্রহ কিন্তু এনসিপির দুর্নীতি, এনসিপির লোকজন, বিশেষ করে আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার বাবা, তারপরে হচ্ছে তারা কত টাকা চাঁদা টাতা নিল, এগুলি টেগুলি নিয়ে। কিন্তু আমি মনে করি যে এই ব্যাপারগুলি আমার জানার আগ্রহ আছে, আমার যারা দর্শক আছে তাদেরও জানার আগ্রহ আছে এনসিপির আইডেন্টিটিটা আসলে কি, বা তারা আইডেন্টিটিটা প্রমাণ করার জন্য কি কি করতেছে। ব্যাপারটা হচ্ছে যে গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মোটামুটি 16 জুলাই থেকে আমি একটু ফলো করছিলাম ভারতের কয়েকটা মিডিয়াকে। তো সেখানে ওই 16 জুলাই সন্ধ্যা থেকেই দেখা গেল যে ভিনা সিক্রির মতো থিঙ্ক ট্যাঙ্করা তারা বলতে শুরু করলেন যে এটা উগ্রপন্থীদের আন্দোলন, এটা ডানপন্থীদের আন্দোলন, এটা মৌলবাদীদের আন্দোলন, এখানে অনেক জঙ্গি এবং জিহাদি ঢুকে পড়েছে। তো ওই যে একটা ন্যারেটিভ, ওই ন্যারেটিভকে আপনার মোটামুটিভাবে আমাদের দেশের সোশ্যাল মিডিয়ায় সমর্থন করার লোকেরও অভাব ছিল না, যারা রোদ ঝড় বৃষ্টিতে শেখ হাসিনার সঙ্গে থাকতে চেয়েছেন এবং যারা ওইরকম গোলাগুলির মধ্যে, রক্তপাতের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কৃষ্ণচূড়ার ফুল ফুটতে দেখছিলেন। তো এখন যেটা হয়েছে যে প্রথম আপনি খেয়াল করেছেন যে বিএনপিতে খুবই আধুনিক লোকজন, হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে দেখছি খুব ক্লিন শেভড স্মার্ট লোকজন, স্মার্ট অ্যাটায়ারের লোকজন, তারা বিএনপি করেন। কিন্তু আপনার আওয়ামী লীগের যে কালচারাল উইংটি রয়েছে তারা বিএনপিকে প্রথম থেকে, আমার তো 90-এর গণঅভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় এলো, আপনি দেখবেন যে খুব দ্রুততার সঙ্গে তাদেরকে একটি ডানপন্থী দল, একটি ইসলামপন্থী দল, একটি পাকিস্তানপন্থী দল এই গান শুরু করে দিল। এবং এই চোটপাটটা বিএনপির সঙ্গে তাদের চলেছে মোটামুটিভাবে আপনার কিন্তু এই গত বছর জুলাইয়ের আন্দোলনটা শুরু হবার পর। কিন্তু যেহেতু এই ছেলে মেয়েরা তার পতন ঘটিয়েছে আওয়ামী লীগের, ফাইনালি এসে তাহলে সে তখন বিএনপি থেকে শিফট করে তার ওই ডিফেমেশনটা চলে গেছে তখন এই ছেলে মেয়েদের উপর। তারা যখন এনসিপি করেছে তখন এই এনসিপি কে আগে যেরকম বিএনপি কে তারা বলে দিত ডানপন্থী, ইসলামপন্থী, এই সেই, একে ওইভাবে রাঙিয়ে দিতে চেষ্টা করছে। এটা আসলে জাস্ট রং করে দেয়া, বার্নিশ করে দেয়া। আপনার কাছে মনে হচ্ছে না যে এই রং দেওয়ার ক্ষেত্রে তারা নিজেরা নিজেদেরকে হেল্প করতেছে? তাদের কথাবার্তা মুক্তিযুদ্ধ নিয়ে, তাদের কথাবার্তা চেতনা নিয়ে, আওয়ামী লীগ চেতনা বিক্রি করছে, তো তোর মুক্তিযুদ্ধের সাথে কি? আওয়ামী লীগ একটা খারাপ কাজ করছে, আপনি দেখেন, আপনি যে রঙের কথা করতেছেন, যেটা আওয়ামী লীগের লোকজন দিতেছে, তারা তো নিজেরা সেই রঙে রঙিন হওয়ার জন্য তারা 3 গুণ ব্যস্ত হয়ে আছে।
মানে এখন আপনি ধরুন আপনি খালি তাদের বাংলাদেশের- বয়ানগুলি দেখেন, মানে আওয়ামী লীগ লাগে না তো, তারা নিজেরা নিজেদেরকে যে রং দিচ্ছে সেইটারে আপনি খালি দেখেন। আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে 30 লাখ মানুষ মারা গেছেন, 2 থেকে 4 লাখ নারী নির্যাতিত হয়েছেন, 1 লাখ মানুষ শরণার্থী হয়েছে, যাদের মিলিটারি পৌঁছাতে পারে এরকম এলাকা থেকে আরো ভিতরে গ্রামের মধ্যে চলে গেছে মানুষ। সেইভাবে আপনি যদি দেখেন, আপনি দেখবেন যে বাংলাদেশের প্রতিটি পরিবারেই মুক্তিযুদ্ধের স্মৃতি রয়েছে। কিন্তু সেইখানে দেখা গেল যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের যারা সম্মুখ সমরে ছিল সেরকম নেতারা আপনি দেখবেন পরবর্তীতে বিএনপিতে বেশি পাবেন আপনি। অবশ্যই একটুখানি রাইট, এটা আমি বিশ্রামে বিধ্বস্ত এটা ফ্যাক্ট, লোকজন এটা fact। লোকেরা দেখবেন যে আওয়ামী লীগে আছে, কিন্তু কি মুক্তিযুদ্ধের চেতনাটাকে তারা খুব আপন এবং গভীর করে নিল এবং এটার একটা মালিকানা তারা নিয়ে নিল। কারণ হচ্ছে এটা মালিকানা এখন- আর কেউ নিল না যে। মালিকানা কে নেয়নি? আপনি বলেন তো শৈশব থেকে কবে আপনার স্কুলে 26শে মার্চ এইটা- পালিত হয়নি? আপনি বলেন তো 21শে ফেব্রুয়ারি পালিত এইটার হয়নি, মালিকানা 16ই নিলে ডিসেম্বর না, পালিত না, হয়নি? মাসকাত ভাই, এটা নিয়ে আমরা লম্বা তর্ক করতে পারি, কিন্তু এটা মালিকানা নিলে হ্যাঁ। তো বিএনপির পক্ষে অনেক কিছু করা সম্ভব, কিন্তু জামায়াতে ইসলামের শীর্ষ দুইজনের জাতীয় পতাকা দিয়ে রাস্তায় নামে দেওয়া সম্ভব না। জামাতে ইসলামী হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাকে 1986 নির্বাচনে দেখবেন যে আওয়ামী লীগের সঙ্গে একটা বন্ধুত্ব ছিল হুম, এরশাদের কাছে সারেন্ডার করার সময়। হুম। 90-এর গণ অভ্যুত্থানে দেখবেন আপনি ডান থেকে শুরু করে বিএনপি আওয়ামী লীগ সবার সঙ্গে ছিল। খালেদা জিয়ার বিরুদ্ধে কেয়ারটেকার ইলেকশন তা ঠিক, তা গভর্নমেন্টের ঠিক, দাবিতে তা ঠিক। তখন বিএনপি আবার আমরা- কি বলে জামাত স্ট্র্যাটেজিক পার্টনার। কিন্তু তাহলে কিন্তু জামাত কিন্তু আমার মনে হয় ম্যাঙ্গানিজ আমি আপনাদের ডাইঅক্সাইড। আসলে একটু ডিস্টার্বই করলাম, আপনি একটু না না, আমি ওই জায়গাটাতে একটু শেষ না করলে হয় না, কিন্তু আপনি শেষ করেন, আমি মুক্তিযুদ্ধ নিয়ে কথাটা। হ্যাঁ শেষটা করেন। আমি একটু আপনাকে বলে রাখি, আমার প্রশ্নটা হচ্ছে যে এনসিপি কে বারবার যে নিজেদের আইডেন্টিটি পরিষ্কার করতে হচ্ছে, এবং আমি ডক্টর জায়েদকে বললাম বটে, এনসিপিও কিন্তু মনে মনে একটা বিএনপি হইতে চায়, এবং এনসিপি নিজে কি চায় এটা একদমই পরিষ্কার করে নাই, যখন যেটা জনপ্রিয় সেটারই সামনে রাখতে চায়। এই ক্ষেত্রে বিএনপিটাই তাদের জন্য ভালো, মানে ভালো একটা সামনের জায়গা বলে আমার কাছে মনে হয়েছে, মধ্যপন্থী। এটা আপনি এখন যদি একটু বলেন এনসিপি আসলে কি চায়, এনসিপির পরিচয়টা আমরা এখন না, পর্যন্ত কি বুঝতে পারছি? আপনি যে ডিফেম করছেন, মানে ডিফেম আপনি করছেন না, মানে অন্যরা যে করছে এনসিপি কে, যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে, তারা মোটেই মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে না। যে মুক্তিযুদ্ধের চেতনা তাদের জীবনে একটা অত্যাচারের, নির্যাতনের, নিগ্রহের টুল হিসেবে এসেছে, হুম, তাদের জীবনে যে বাস্তবতাটা আপনার আমার জীবনের বাস্তবতাটা কিন্তু সেটা এক না। হুম। ওকে আপনি চিন্তা করেন রাজাকারের নাতিপুতি বলে দিচ্ছে, এটা তো প্রধানমন্ত্রী বলেছেন। এই কথা তাদেরকে 15 বছর ধরেই শুনতে হয়েছে, শৈশব থেকেই শুনছে যে আপনি আওয়ামী লীগের সঙ্গে কোনো ব্যাপারে সহমত পোষণ না করলেই আপনি রাজাকার। হুম। তো এই তিক্ততা থেকে তারা ওই মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা যেভাবে ফিল করি ওভাবে করতে পারবে না, কারণ মুক্তিযুদ্ধের চেতনাকে সে দেখেছে নিগ্রহের টুল হিসেবে ব্যবহৃত হতে। কাজেই ওইভাবে তাদেরকে জাজ করে ফেলা, এটা আমার মনে হয় যে আমাদের সময় দিতে হবে তাদের। আমি একটা ছোট করে জিজ্ঞেস করি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের যিনি সহযোগী ছিলেন, মানে 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 এয়ার কমোডোর, আমার হলো বয়স হয়েছে যে উনাকেও তো একে খন্দকার, একে খন্দকার, এয়ার কমোডোর একে খন্দকারকেও তো আওয়ামী লীগ বাতিল করে দিয়েছিল যে একটা লাইন লেখার জন্য, একটা বই লেখার জন্য। কিন্তু তাই বলে তো খন্দকার সাহেব মুক্তিযুদ্ধের গালি দেয় নাই, মুক্তিযুদ্ধের ডিজন করে নাই। ওদেরকে মুক্তিযুদ্ধ নিয়ে রাজাকার গালি দিলে আমি কি মুক্তিযুদ্ধের বিপক্ষে যাব? আপনি আমার 100 বার রাজাকার গালি দেন, তা এর জন্য কি আমি মুক্তিযুদ্ধের বিপক্ষে যাব? যে আমার গালি দিয়েছে তার বিপক্ষে যাইতে পারি, আমি কি মুক্তিযুদ্ধের সেটা বিপক্ষে যাব? হচ্ছে, সেটা পরিণত মানুষের চিন্তা, এবং যাকে গণরুমে নির্যাতিত হতে হয়নি, যার আবরারের মতো হত্যাকাণ্ড যার বন্ধুর জীবনে ঘটেনি, তারা এটা বলতে পারবে। আপনি কিন্তু ওইটা বলতে পারছি, কারণ আমাদেরকে এই তিক্ততার মধ্যে দিয়ে যেতে হয়নি, ওরা যে তিক্ততার মধ্যে দিয়ে গেছে। আমি এটা মানলাম। তাহলে কিন্তু আপনি যদি পরিচয়, মানে রাজনৈতিক আদর্শের জায়গা থেকে আপনি বলেন, আপনার কাছে কি এটা মনে হয় এনসিপি একটি বিএনপি হয়ে উঠতে চাচ্ছে, একটি মডার্ন বিএনপি? আপনাকে একটা কথা বলি, আপনি দুজনই তো জার্মানিতে ছিলাম। জি। জার্মানির সমাজে আপনি কালচারাল ওয়ার দেখেছেন? এই যে বাংলাদেশে যেরকম সারা দিন কালচারাল ওয়ার হয়, কে বামপন্থী, কে ডানপন্থী, কে দক্ষিণপন্থী, কে উত্তরপন্থী, কে নকশি পাঞ্জাবি পরে ঘুরছে, কে দাড়ি টুপি নিয়ে ঘুরছে, কে হিজাব পরেছে, কে কুচি দিয়ে শাড়ি পরেছে, এসব আলোচনা আপনি জার্মানিতে দেখেছেন? না। এই যে আপনার অবস্থান স্পষ্ট করুন। কেন? আমি তার কাজে কর্মের মধ্যে দিয়েই দেখবো যে সে কিভাবে যাচ্ছে, তার অবস্থানটাকে চিহ্নিত হতে দাও। এরা মধ্যপন্থী হবে।